সংশোধনের এই স্থগিত করার বিধান আছে যখন একজন স্বৈরাজ শাসক এবং যেখানে সমস্ত জনগণ যাকে চাবে না। জীবনের সবচেয়ে বড় ভুল জিয়াউর রহমানের আওয়ামী লীগকে যখনই সুযোগ দিল নিয়ে আসার, তখন জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। এবং আজকে আওয়ামী লীগকে যদি আবার এই ইলেকশনের সুযোগ দেওয়া হয়, তাহলে এই জাতির সাথে বেইমানি করা হবে। এতগুলো লোক, আপনি আপনার একটা টক শোতে বলছিলেন যে 3 লাখ না 30 লাখ সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এখানে 1000 না 1400 লোক মারা গেছে তা না, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করছে, মারা গেছে। যে দল এই কাজ করছে সেই দলের মোরালিটি থাকতে পারে কিনা? মোরালিটি বলে কিছু থাকে না। আপনি আরেকটা জিনিস বলছিলেন কিছু, আমি শুনেন আপনার একটা কথা শুনেন। আমার কথা কোথায় আপনার আপত্তি আছে? এটা নিয়ে আপনি আমার সঙ্গে বসে 10 ঘন্টা আলাপ করেন। না 10 ঘন্টা না, এখানে জনগণকে জানতে হবে, আমার আপনার পার্সোনাল কথা না তো, জনগণকে জানতে হবে তো ধোঁকাবাজি কিভাবে হচ্ছে। আমার সঙ্গে ওনার নাকি আপনার সঙ্গে আমাদের? না, আমাদের সবার কি তো আপনারা যাই করেন, আপনি তো ইলেকশন কমিশন, আপনারা যা কিছুই করবেন সেটা যেন লজিক্যাল হয়। আমার কথা বলতে ভাই ক্লিয়ার, আপনি যা কিছুই করেন সেটা যেন লজিক্যাল হয়। কেউ যেন আপনাকে প্রশ্ন করতে না পারে আপনি এটা কেন করলেন, কোন আইনে করলেন, কারণ আপনারা তো আইন নিয়ে বসছেন, তাই না? কতগুলো জিনিস ভালো লাগছে। এখন আমাকে যদি আপনি বলেন যে উনি যেটা করছে আপনি সবগুলিকে ভালো বলেন অথবা আপনি সবগুলিকে খারাপ বলেন, তাও তো আমি বলবো না। আমার বিবেচনায় পৃথিবীতে এমন কোনো মানুষের পয়দাই হয় না, একমাত্র আমাদের নবী মোহাম্মদ ছাড়া, ওনার কথা বাদ দেন ছাড়া কারণ পয়দাই হয় না যা সব ভালো। আবার এমন একটা মানুষ আপনি পাবেন না যা সব খারাপ, যে সব খারাপ তারও কিছু ভালো দিক আছে। কাজেই আমি ওই লাইনে যাই না, ভালো মন্দ নিয়ে আলোচনা করতে বসছি। কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে, আবার কিছু কিছু জিনিস আমার ভালো লাগে নাই। যেমন একটা নিয়ম করেছে খুব ভালো পছন্দ হয়েছে, যারা ফেরারি আসামি যারা, তারা নির্বাচন করতে পারবে না। খুব ভালো লাগছে আমার কাছে, কারণ আসামি হওয়া মানেই তো সে মৃত্যুদণ্ডের দণ্ডিত হয়ে যাচ্ছে না, সে আইনের কাছে যাবে, আইন তাকে যদি জামিন দেয় দিবে, নাহলে দিবে না। আইন জামিন দেয় না, এটা অজুহাত দিয়ে আপনি ফেরারি হবেন, এটাও আমি পছন্দ করি না। যদি আইন জামিন না দেয়, যদি আমাদের কোর্টগুলি জামিন না দেয়, আমরা কোর্টের সমালোচনা করব, আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু আপনাকে আইনটাকে ভাই মানতে হবে। দেখেন ওইভাবে যদি আপনি ধরেন তারেক রহমান তো ফেরারি আসামি, ফেরারি আসামি না, সে তো আইন অনুযায়ী ফেরারি আসামি, কারণ ওনার বিরুদ্ধে মামলা আছে, উনি তো আদালতে হাজির হচ্ছেন না। মানে কতগুলো জিনিস আছে, খালি শব্দ দিয়ে একদম বিচার করতে পারবেন না, বাস্তবতাকে বুঝতে হবে। তো উনি যে আজকে আসেন, তো ওনার মামলা যদিও এক জায়গা থেকেই হয়েছে, আবার তো অ্যাপিলেট ডিভিশন যাচ্ছে, হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন যাচ্ছে, ওখানে কী হয় আমি তো জানি না। কাজেই তারপরেও আমি বলবো যে ফেরারে আসামিদের নির্বাচন করতে না দেওয়ার যে অপশনটা নির্বাচন কমিশন নিয়েছে, আমি এটা পছন্দ, আমি এটা সাপোর্ট করি। আমি সাপোর্ট করি এই কারণে, আমি চাই যে সবাই যার বিরুদ্ধে মামলা আছে সে আইনের কাছে আসবে। আইন তার যদি অপরাধের মাত্রা বিবেচনা করে, অভিযোগের মাত্রা বিবেচনা করে হয় তাকে জামিন দেবে, নয় তাকে দেবে না। যদি জামিন দেয় সে বাইরে থাকবে, জামিন না দিলে ভেতরে থাকবে, তার মানে তা তো সাজা হয়ে গেলেও তা তো নয়। কাজেই এটা আমি মনে করি এটা একটা ভালো প্রস্তাব, কিন্তু না ভোটের প্রস্তাবটা আমার ভাই একদমই পছন্দ হয় না। আমি মনে করি যে না ভোটের অপশনটা মানে এভাবে সংকুচিত করার অর্থ হলো যে জনগণের অপিনিয়নটাকে সংকুচিত করে দেওয়া। নিশ্চয়ই আপনাকে আমি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু স্থগিত করছে, গভর্নমেন্ট নিষিদ্ধ করছে, এটা খুব স্বাভাবিক। যদি রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত হয়েছে, ইলেকশন তো একটা রাজনৈতিক কর্মকাণ্ডই, তখন ইলেকশন আওয়ামী লীগ করতে পারবে কি পারবে না এই প্রশ্ন উঠানোই তো অবান্তর। যেভাবে করছে নির্বাহী আদেশ যখন তারা করছে, নির্বাহী আদেশটাকে দিয়ে করাটা আমি পছন্দ করি না, কিন্তু আমি তো অমান্য করি না, আমি তো অমান্য করবো না। আইন অনেক আইন আছে আমি পছন্দ করি না, কিন্তু যখন আইনটা যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপছন্দ করব, কিন্তু মান্য করব, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো আমি তো এটা মান্য করি, তো কাজে আওয়ামী লীগ তো নির্বাচনে থাকবে এই প্রশ্ন ওঠে কেন? এটা তো প্রশ্নের বাইরে। জাতীয় পার্টিকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অথবা তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে কি হবে না এই প্রশ্ন তো এখন উঠে নাই। যখন এই প্রশ্ন উঠবে, যদি তাদেরকে নিষিদ্ধ করা হয়, তারাও ইলেকশন করতে পারবে না, কারণ ইলেকশন ভেরি মাচ এ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। ওখানে তো কোনো প্রশ্ন উঠে না, এটা তো বাদ। কারণ আপনি দেখেন পরশুদিন বিএনপি ওদের একটা স্থায়ী কমিটির মিটিং হয়েছে, সেই মিটিংয়ে তারা স্পষ্ট বলছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়, বলছে তো। আচ্ছা, এই কথার উপর আবার আপনি ভরসাও করেন না, ভরসা করেন না এই কারণে তারা আগেও বলেছিল, আওয়ামী লীগের সময় বলেছিল আমরা রাজনৈতিক কর্মকারী নিষিদ্ধের পক্ষে না। ডক্টর ইউনূস নিজে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারভিউ দিয়ে বলছিল আমার সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, বলছিল।
কিন্তু নিষিদ্ধ তো করছে। এখন তার কেন করছে, হয়তো প্রয়োজন হয়েছে এই জন্য করছে, অথবা হয়তো আগের কথাটা তার ঠিক ছিল না, ওটা একটা নাটক ছিল, বলছে সবাইকে ক্যামাফ্লেজ ক্রিয়েট করছে যে আমি করবো না, কিন্তু জাস্ট আমি করে দিলাম। এখন ওই রকমভাবে এখানেও হবে কিনা আমি জানি না, হতেও পারে না হতে পারে, হইলে এক বাস্তবতা, না হইলে আরেক বাস্তবতা। তবে আমি মনে করি যখন আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন, তখন যে জিনিসটা হয়, আমি চাচ্ছি যে এই নির্বাচনের যে কোনো জায়গায় যদি ধর কোনো পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন, এটা একটা আইনের মধ্যে থেকে করা উচিত। একটা আইন আছে আমাদের এখানে, নির্ভয়া দেশে করা যায়, বাট নির্ভয়া দেশে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা, এটা আমার কাছে একটা কালো আইন মনে হয়। আমি মনে করি আদালত আছে, আপনি আদালতে যান, আদালতে উঠবে বিষয়টা, আদালত এটা দুই পক্ষের বক্তব্য আপনি শুনবেন, শোনার পর আদালত নির্ধারণ করবে নিষিদ্ধ করবে কি করবে না। যদি আদালত নির্ধারণ করে ওকে, যদি না করে তাও ওকে, এটা আদালতের ব্যাপার। আচ্ছা, প্রথমেই আগে আমার লার্নার ব্রাদার কিছু কোশ্চিন করছে, সেই উত্তরগুলো আমার বোধহয় দেওয়া উচিত যাতে কোনো মিস্টেক না হয়। তারেক জিয়ার কোনো মামলা আর পেন্ডিং নাই, নির্বাহী আদেশের সমস্ত মামলা তার, যে হি ইজ নট এ ফিজিটিভ, কারণ তার যেগুলো আদেশ সবগুলো আদেশ দিয়ে মামলাগুলো তুলে নেওয়া হয়েছে, যেগুলোতে একটা মামলা ছিল অ্যান্টি করাপশনের, সেটা জুবাইদুর রহমান হাইকোর্টে যখন আপিল ফাইল করলেন তখন ওই মামলাতেও কনভিকশন, 2 জনের কনভিকশনই বাতিল করে দেওয়া হলো। তো এখন যেগুলো অ্যাপিলেট ডিভিশন আছে সবই অ্যাপিল স্টেজে, সো হি ইজ নট এ ফিজিটিভ। সো এটা আপনার মাধ্যমে সারা দেশবাসীকে আমি জানালাম। সো উনি আসলে মাহমুদুর রহমান ভাইয়ের মতো জেলে, যে মানে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ভাই মানে সে কীরকম আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি বললেন যে না, নির্ভয়া আদেশ দিতে হবে না, আমি জেলে যাচ্ছি, জেলে গেলেন, জামিন পাইলেন, পরের দিন বের হয়ে আসলেন। আচ্ছা, সেকেন্ড যেটা আরেকটা বলছেন যে সোফার রিলেটস টু ইউনূস সাহেব নাটক করছেন, এটা ভেরি অবজেকশনেবল। কারণ আমার কাছে মনে হয় এই গভর্নমেন্ট দে আর রিপ্রেজেন্টিং সারা বাংলাদেশের মানুষকে, এনসিপিকে না। অনেক সময় আমরা এটা শুনি যে গভর্নমেন্টের ওরা হচ্ছে এলিট কিংস পার্টি, দ্যাট ইজ নট দ্য কেস। কারণ সমস্ত মানুষ মিলেই সেদিন যখন সর্বদলীয় একটা সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, সেটা কিন্তু পলিটিক্যাল পার্টিরা এই সমস্ত জনগণের প্রেশারে ড্রপ করে এই গভর্নমেন্টের কনস্টিটিউট করা হয়, যার মধ্যে আমার লার্নেড সিনিয়র AFM হাসান আরিফ ছাড়ত ছিলেন। সো জনগণের দাবিকে এই সরকার তাদেরকেই বসাইছেন, চিফ জাস্টিসকে এই জনগণই বসাইছেন, কোনো পলিটিক্যাল পার্টি কেউ বসাননি। তাহলে মনে রাখতে হবে যে এই ইউনূস সরকার জনগণের যে কথা, সেই কথারই প্রতিফলন ঘটাতে হবে। অ্যান্ড জনগণের এই আরপিওর জায়গায় কেন বলতেছি, জনগণের 50%, 51% যেটা চাবে সেটা গভর্নমেন্টকে করতে হবে, 49% কিন্তু সেটা নাও চাইতে পারে। কিন্তু ডেমোক্রেসি মিনস হচ্ছে ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য মেজরিটি। মেজরিটি মানে 51%, সেটা আপনি পছন্দ নাও করতে পারি, কিন্তু যেহেতু 51% লোক চায় সেটা চাচ্ছে। যেমন ধরে নেন ইভিএম কেন বাতিল করালো, 22,000 কোটি টাকা খরচ করা হয়েছে ইভিএমের জন্য, ট্যাক্স পেয়ার মানি। এটা কোনো কথা হলো যে 22,000, এবং যে সংস্থা করছে তারা বলেছিল 20 বছর এই মেশিনগুলো টিকবে, আজকে একটা মেশিনও ঠিক নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। সো ইংল্যান্ডের মতো জায়গা, আমাদের তো ইংল্যান্ড আর কম শিক্ষিত না, তারা তো ইভিএম ইউজ করে না। সো এটা একটা জিনিস যে খুবই ভালো কাজ করছে ইভিএমকে না রেখে। এই না ভোটের ব্যাপারে যে কথাটা বললো, শোনেন, ওই প্রথমে বলছিলাম আমিত্ব, এক জায়গায় থেকে যদি আপনি নির্বাচিত হন তখন আপনার মধ্যে একটা কি আসবে, ক্ষমতার আমিত্ব চলে আসবে। এই আমিত্ব, কারণ আমি তো মানুষ, ওই যে বলছি না, আমার রাইটলি মাই ব্রাদার সেড, আমরা তো প্রফেট না। সো যখন আমি হয়ে যাব, এই আমিটা যদি না হয় তাহলে আমিটা ঠেকানোর একটা মাত্র পথ, আমি ওনাকে চাই না। 51% লোক যদি বলেন না, তাহলে উনি কিন্তু এমপি জিততে পারবেন না। পৃথিবীর কোথাও কোনো ইলেকশনে একজন প্রার্থী যদি প্রশাসন তৈরি না করে তাহলে এটা হয় না। কারণ পিপুলস কার, এই লোকগুলো কারা, তারা হচ্ছে কাস্টোডিয়ান, ট্রাস্টি। কার? জনগণের ট্রাস্টি তারা। আমি জনগণ, আমার সর্বম ক্ষমতা এক্সারসাইজ করব কার মাধ্যমে? এই মেম্বার অফ পার্লামেন্টের মাধ্যমে। সে যে দেশে শোনেন, ফ্রি ফেয়ার ইলেকশানে যদি আপনি একটু আগে বলছিলেন ইনক্লুসিভ, দের ইজ এ ডিফারেন্স বিটুইন ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। আমাদের অনেক পলিটিক্যাল পার্টি বলছে ইনক্লুসিভ। এটা প্রথমে ইনক্লুসিভ ধারণাটা আসছে কিন্তু 2018 সালে ভারতের দাদিন সিকরি উনি এসে বললেন একটা ইনক্লুসিভ ইলেকশন হলেই হবে, নট নেসেসারিলি অল পলিটিক্যাল পার্টি আসতে হবে। ইনক্লুসিভ মানে আপনি সবাইকে আসতে হবে, নট নেসেসারিলি। আজকে যেটা বলা হচ্ছে যে 14 দল এবং আওয়ামী লীগ না থাকলে কি হবে? আমাদের দেশে 78টা পলিটিক্যাল পার্টি আছে,
এখন যদি ধরে নেন 49টা দলই হলো, 49টা দলের মধ্যে যদি জোট হয় তাহলে এরকম সম্ভাবনা খুবই কম যে কি হবে না, যে একটা সিটে একজন লোক দাঁড়াবে। সো নাটা যদি সব জায়গায় দেয় দ্যাটস বেটার, কিন্তু নাটা একটা জায়গায় যদি একজন প্রার্থী থাকে সেখানে মাস্ট নাটা দিতে হবে, সো দ্যাট আই ক্যান এক্সপ্রেস মাই ভিউ। যেটা একটু আগে বললো ড্যামিতে যদি, তো 151 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। প্রথম জিনিস হচ্ছে মানুষের মন এটা সিলেট না, কেন এটা মুছে দেওয়া যায় না সব কিছু খুব তাড়াতাড়ি। যদিও এটা সত্যি যে প্রেম ভালোবাসায় পড়তে গেলে আগের প্রেমকে মুছে ফেলে দিতে হয়, কিন্তু রাজনীতিতে এই জিনিসটা কোনো কিছুই অ্যাবসলিউট না। এখন অ্যাবসলিউট নার এই উত্তরটা এরকম, আওয়ামী লীগ যারা করে আজ পর্যন্ত আমরা দেখিনি কিন্তু প্রকাশ্য বিবৃতি দিয়ে আওয়ামী লীগ ত্যাগ করছে, এরকম কোনো আগের এমপি মন্ত্রী এরকম কিন্তু 1 বছর হয়ে গেল কাউকে পাননি। তার মানে আওয়ামী লীগের কোনো যারা আওয়ামী লীগ করে তাদের মনের মধ্যে তারা যে ভুল করছে এরকম কোনো উপলব্ধি নাই। দ্যাটস মিন দে ডিড নট বিলংস টু দিস কান্ট্রি। তারা এই দেশকে অন করে না। যে দেশকে অন করে না, এইখানে একটা জিনিস আছে, আমাদের দেশে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে। এই পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978 বলতেছে এবং কনস্টিটিউশন বলতেছে যদি দেশকে কেউ অন না করে তার রাজনীতি দূরের কথা, তার এখানে হি ইজ এ ট্রেটর। তাহলে 14 দল এবং আওয়ামী লীগ দুটাই তো ট্রেটর, যারা আপনার স্বাধীন দেশের একটা মানুষকে আপনি মত প্রকাশ করতে দেননি, আপনি গুম করছেন। আপনি আবার সুযোগ পেলে কি করবেন? আপনি এখন ওখান থেকে দিল্লি থেকে বসে থেকে আপনি বলছেন তত্ত্বাবধায়ক কাণ্ড আমি একদিন ইলেকশন করব। আর এতদিন কিন্তু তিনি তত্ত্বাবধায়ক বোঝেননি, 15 বছর সে তত্ত্বাবধায়ক বোঝেননি। খায়রুল হককে ইউজ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হলো। আর একটা জিনিস ভুলে গেছিলাম, জামাতের রেজিস্ট্রেশন কিন্তু হাইকোর্টকে ইউজ করে বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়নি। জাজমেন্ট দিলেন এবং সেই জাজমেন্টে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা হলো। সো একটু আগে যে ক্যামোফ্লেক্স হয়েছিল সেটা না, জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা হলো। সেই বাতিলের পরিপ্রেক্ষিতে তার দাড়িপাল্লাটা তুলে নেওয়া হলো। সিন্নাবাবু করলেন কি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, নট এ জুডিশিয়াল অর্ডার, দিয়ে দাড়িপাল্লা প্রতীক যেন না থাকে সে অর্ডার পর্যন্ত দিলেন। আজকে দেখেন সেই সুপ্রিম কোর্ট কী করলেন, ইলেকশন কমিশনকে বললেন ডিলস উইথ ইট, জামাতে ইসলাম ওটা ফেরত পেলেন। সো এই যে কথাটা আজকে আরপিও দিয়ে আমরা কোনো দলকে কি করতেছি না, নিবন্ধন কেড়ে নেওয়া হচ্ছে না, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? যখন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বিধানটা করলেন কে, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট দিয়ে জরুরি অবস্থার বিষয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বিধান করলো শেখ মুজিবুর রহমান। কী জন্যে? ক্রান্তিকালের জন্যে। আজকে আওয়ামী লীগকে আপনি দেখেন কেন মানুষ বলতেছে ভোট হবে কি হবে না, অনেকে অনেক রকম ইন্টারপ্রিটেশন দিচ্ছে। মূল কথাটা কি, মানুষ এখনও আওয়ামী লীগের ওই ভীতি, ওই ত্রাস এখনও মন থেকে মুছে ফেলতে পারেনি। এখনও আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে যাতে এদেশে ইলেকশন না হয়। একটাই টার্গেট, দিল্লির দাসত্ব করা। আমি যেটা আগেই বললাম যে একটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, তো এখন ইলেকশনকে রাজনৈতিক কর্মকাণ্ড না, তাহলে তারা কীভাবে নির্বাচন করবে? এই আলোচনা উঠছে কেন আমি এটিতে বুঝলাম না। ওইটা বাদ দিয়ে আলাপ করে যারা নাকি স্বতন্ত্র হয়ে দাঁড়াইছিল এই যে আমি দামি নির্বাচনে, যদি তারা আওয়ামী লীগের কোনো পদে থাকেন, কথাটা খেয়াল করেন, যদি তারা আওয়ামী লীগের কোনো পদে থাকেন তাহলে তারা তো ভেরি মাচ ইন আওয়ামী লীগ। তো সেই দলের নির্বাচন সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, তো তারা করতে পারবে না কোনো। একটা লিস্ট আছে আওয়ামী লীগের, সারা দেশে কতজন আওয়ামী লীগ করে তার একটা লিস্ট আছে। লিস্ট কে করছে? আওয়ামী লীগই করছে এবং সেই লিস্ট ছাপানো হয়েছে। আপনি চাইলে আমি আপনাকে প্রোভাইড করে কালকে পৌঁছায় দেব। সারা দেশে প্রতিটা দেশে প্রতিটা দেখেন সদস্য সংগ্রহ অভিযান চলে। শুনেন, বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, জাতীয় লীগ সবাই করে। সেই লিস্টে আছে কয়জন? সব মিলে কত? শুনেন, আপনাকে বলেন না, বলেন না। এই যে বললেন কি পাগল কি অপাগল সে তো পরে এন্টি ইন্ডিয়ান আর প্রো ইন্ডিয়ান এইভাবে হচ্ছে তালিকা আছে। ভোটই পাইছে সে 27%। আরে ভাই, আরে আপনি তো বললেন পাগল, আপনি আগে পরিসংখ্যানটা দেখেন। এটা শুনেন, আমরা সবাই ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি ওই 23% লোক হিসাব দিতে পারবেন না। শুনেন টক শোতে আসি আমরা উপাত্ত নিয়ে আসতে হবে। খালি বোম মারলে হবে না। আপনি যদি আপনি একটা সাংবাদিক, আপনি জানেন প্রতি রাজনৈতিক দল টোটাল পপুলেশনের 23% এর তালিকা আওয়ামী লীগ করে। এই তালিকা আপনি দেখাতে পারেন? আপনি জীবনে কোনো কথা বলবেন না। ভোটার চ্যালেঞ্জ, আপনি দেখান। ভোটে 23%। একজন লোক যদি আওয়ামী লীগের কোনো কমিটিতে না থাকে, ধরেন সে আওয়ামী লীগের কোনো কমিটিতে নাই, আজকাল তো আওয়ামী লীগ ছাত্রলীগের কমিটিতে থাকার লোক মহাবিপ্লবী দেখে অনেক হয়ে গেছে।
এটাও দেখতেছি, এটা কোনো ব্যাপার না। কিন্তু যারা নাকি কোনো কমিটিতেই নাই, কোথাও তার নাম নেই, সে মেম্বারও হয় নাই, তো তাকে আপনি আওয়ামী লীগ বলবেন কিভাবে? না, তাকে বলা যাবে না, কিন্তু মেম্বার হলে সেটাই বলতে বলতেছি হবে। রে ভাই, মেম্বার হলে বলা যাবে, সমর্থন হলে বলা যাবে না। এখন মেম্বার তো টোটাল পপুলেশন 23%, তাহলে তো বিরাট ব্যাপার, অন্য অন্য ওই হিসেবে আমি যাই না। এখন আমার কোশ্চেনটা হলো কি, যদি তেমন কেউ ইলেকশন করতে চায়, ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন গ্রামে একটা ফ্যামিলি আছে, গ্রামে অনেক ফ্যামিলি, ধরেন তালুকদার ফ্যামিলি, অমুক ফ্যামিলি, মিয়াবাড়ি বলেন, অনেকগুলি একটা ফ্যামিলি আছে, ওই ফ্যামিলির সবাই আওয়ামী লীগে ভোট টোট দেয়, ওইখান থেকে আওয়ামী লীগে ইলেকশনও করে সবাই, ধরে নিচ্ছি আমি আর কি। সেই ফ্যামিলির একটা ছেলে, সে কখনো কোনো দলের সঙ্গে নাই, কিন্তু ভোটটা আওয়ামী লীগকে সে দেয়, নৌকামার কাছে দেয়, এরকম ভোটার অনেক আছে এই দেশে। এখন সেই লোক যদি ইলেকশন করে, তাকে সে হয়তো নৌকামার্কা করলো না, সে অন্য একটা মার্কা নিল, হাতি মার্কা নিল, একটা স্বতন্ত্র মার্কা নিল, তাকে আপনি ফিরাবেন কীভাবে? তাকে ইলেকশন করতে দিবেন না আপনি? কেন দিবেন না? শুনেন, আমি বলি, গণতন্ত্রের মূল ডেফিনেশনটা কী রে ভাই? গণতন্ত্রের মূল ডেফিনেশন, যত নাগরিক আছে সকল নাগরিক ভোট দিতে পারবে, সকল নাগরিক ভোট প্রার্থনা করতে পারবে, যার ইচ্ছা। এগুলো গণতন্ত্রের মূল ডেফিনেশন। এখন আপনি যদি বলেন এই কারণে অমুক 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 তুমি ভোট দিতে পারবা কিন্তু ইলেকশন করতে পারবা না, এটা গণতন্ত্র ভাই মানবে না। যে লোক ভোট দিতে পারবে সে লোক ভোট চাইতেও পারবে, এটা হলো গণতন্ত্রের বেসিক ডেফিনেশন। এখন আপনি যদি আপনার ক্ষমতার জোরে নতুন নতুন ডেফিনেশন ক্রিয়েট করেন, সেটা আপনার ব্যাপার, আপনাদের ক্ষমতা আছে, আমি চুপ করে থাকবো, কিন্তু আমি এটাকে পছন্দ করব না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। কাজে আমি আর একটা কথা বলি, যে কথাটাকে আমি একটু আগে বলছিলাম, যে আমি যেটা পছন্দ করি না, সেটা না ভোটটা। না ভোটের অপশনটা কী হয়েছে, যাতে নাকি 2014 জিনিসটাতে মাথা থেকে যায় নাই, 14 ঘটনা ঘটবে। আরে 14 ঘটনা গিয়ে 14 মতো করে ঘুরবেটা কি? 14 আর 24 পার্থক্যটা কি বলেন তো আপনি আমাকে? 10 বছর আর কোনো পার্থক্য নাই কিন্তু। 24-এও একই গ্যাস করছে, 14-তে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করাইছে, 24-এ কি করছে, যে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করানো তো খারাপ হয়ে গেল, এক কাজ করো, তোমরা সবাই দামি ক্যান্ডিডেট দাঁড়াই যাও। সিম্পল কিন্তু বিষয়টা। তাহলে 24 থেকে শিক্ষা নিবে। কোনো এই যে বলছে না ভোট, বাংলাদেশের ইতিহাসে এই না ভোটের কোনো দিন প্রয়োগ হবে না। হবে না কেন? যে দেখবে যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা, সে তার বাসার কাজের লোকের দাঁড়া করে দেবে ডামি হিসেবে, এই তুই ডামি হিসেবে খারাপ, ভোট চাবি না, তো শেষ। তাহলে এই যে এমন একটা আইন আপনি করতেছেন না ভোটের, যার কোনো প্রয়োগ নাই, এটা কেন? আমি মনে করি না ভোটটা আপনাদের করা উচিত ছিল সকল আসনের জন্য, যেখানে ক্যান্ডিডেট আছে। আমার এই 10টা আসনের মধ্যে মোট কথা হলো কি, এমন একটা ব্যালট পেপার তৈরি করতে হবে, যে ব্যালট পেপারে যারা ভোট দিতে যাবে তাদের জন্য পর্যাপ্ত অপশন থাকবে, পর্যাপ্ত বিকল্প থাকবে। যে জিনিসটা 2024-এ আমি বারবার বলেছি, যে এটা কোনো আমি 24-এ ভাই ইলেকশনের আগে আমি ওপেন টকশোতে বলেছি, এটার আমি কোনো নির্বাচনই মনে করি না। এই আমি মাসুদ কল বলছি আমলে যে এটা আমি কোনো নির্বাচনই মনে করি না, কারণ যে নির্বাচনে ভোটারদের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প নাই, সেটা নির্বাচন নয়। তো এখন আমার বক্তব্য হলো, না ভোটটাও একটা বিকল্প হতে পারে, নাটা সকল ভোট কেন্দ্রে থাকা উচিত। ভোট সবাই দিতে পারে, একজন ব্যাংকক্রাফটও ভোট দিতে পারে, কিন্তু ব্যাংকক্রাফট কিন্তু ভোটে দাঁড়াতে পারে না। আর একটা উদাহরণ দিই, ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু ইলেকশন হচ্ছে, জুলিয়াস সিজার বলে একজন ভোটে দাঁড়াইছিলেন, তার বিরুদ্ধে সবাই অভিযোগ দিল সে ছাত্রলীগ, সে হচ্ছে 36শে জুলাইয়ের একদম ডাইরেক্ট ছাত্রদেরকে মারার সাথে অন্তর্ভুক্ত ছিল। ইনকোয়ারি হলো, তাকে ডাকা হলো, হিয়ারিং করা হলো, তারপর তার প্রার্থিতা এবং তার ভোটার বাতিল হয়ে গেল। আর একজনের বিরুদ্ধে ঠিক একই রকম অভিযোগ আসা হলো, ইনকোয়ারি করে দেখা গেল যে না, এটা ঠিক না। সো যেটাও আমার কামাল ভাই বলতেছিলেন, যদি কেউ সত্যি এ ধরনের কোনো ক্রাইম করে না থাকে, তাহলে আপনি তাকে কেন ভোটে দাঁড়াতে দিবেন না? আমাদের কথা হচ্ছে আইন যা আছে সেটা আপনি পছন্দ করেন আর না করেন, আপনাকে সেটা মেনে কথাটা হচ্ছে ইনক্লুসিভ। আওয়ামী লীগ ছাড়া এই দেশে ভোট হবে না, এ কথাটা ঠিক না। তাহলে আমরা যদি বলি 14 দলে আপনি একটা জিনিস দেখেন, যারা 1%ও ভোট পায়নি, সো তাদের পপুলারিটি কতখানি আমরা জানি না। কেউ 14 দল মানে আমরা যতগুলো দলকে, দিলীপ বড়ুয়া নাই, ওই দল নেই, আর রাশেদ খান মেনন নাই, দল নাই, হাসানি কি ওয়ান ম্যান শো। সো ওয়ান ম্যান শো হোয়েন হি ইজ কনভিক্টেড, তার দল যদি অন্য কাউকে দেয়, এটা তো নো ওয়ান উইল আস্ক ফর এনিথিং। কিন্তু তারা আসলে প্রার্থী দিতে পারে কি পারে না? এক জাতীয় পার্টির নাঙ্গল নিয়ে 3 জনের কামড়াকামড়ি, রওশন এরশাদের, আনিসুল হক মাহমুদ, আবার সেটা তাদের নিজস্ব ব্যাপার। এখন তারা আদৌ যদি কনভিক্টেড হয়, তাহলে যারা কনভিক্টেড হবে তারা দিতে পারবে না। এখানে কোনো পলিটিক্যাল পার্টি
যদি কনভিক্টেড না হয়, হি হ্যাভ অল দ্য রাইটস টু স্ট্যান্ড ইন দ্য ইলেকশন। আর জনগণই পছন্দ করবে তাকে ভোট দিবে কি দিবে না। এবং আর একটা জিনিস দেখেন, আওয়ামী লীগ মুসলিম লীগ হবে কি হবে না এটা অর্ডিন্যান্স দিয়ে আপনি করতে পারবেন না। এটা মানুষই তার ভোটের মধ্যে রিফ্লেক্ট করে দিবে যে আওয়ামী লীগ যদি এবার দাঁড়ায় ফর দ্য সেক অফ, মানে স্বতন্ত্র হিসেবে দাঁড়ায়, 10টা সিটও না পায়, সো আওয়ামী লীগ ইট গেট দ্য অ্যান্সার যে এদেশে আর তার কোনো অবস্থান থাকবে না। কিন্তু আমার কথাটা ওই জায়গায় মাথায় রাখতে হবে যে আমরা আসলে কি চাই। আওয়ামী লীগ যদি আমি একটা দল মনে করি, এই দলটাকে চালাতো, যে কথা উনি বললেন যে শেখ হাসিনার মুখের উপরে পিঁপড়াও কথা বলতে পারতো না আওয়ামী লীগের, এত বড় ডিক্টেটরশিপ ছিল, এখনো আছে। আওয়ামী লীগের অনেকে হয়তো মনে করেন তারা চায় যে আওয়ামী লীগকে নতুনভাবে আসুক, সাহস পায় না। ওই লোক, ওই মহিলা বসে আছে দিল্লিতে, এটা কোথায়, সে ওইখান থেকে এমন ডিক্টেটরশিপ চালাচ্ছে, সাহস পাচ্ছে না রে ভাই। দিস ইজ রিয়েলিটি। আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, বাদ দিয়ে দিছিল এই কারণে। আমি একটা সিম্পল কথা বলি, শেখ হাসিনার ভাই, শেখ হাসিনা এবং শেখ পরিবার, এই অধ্যায় বাংলাদেশের মাটিতে শেষ।